Welcome all to my friend, my YouTube channel Educate Academy. আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব ইউসি নেটের পেপার 1 এর ইউনিট 1 যে আছে টিচিং অ্যাপটিটিউড তার DEMF বুলেট। ইতিমধ্যেই আমরা আমাদের আগের ভিডিওতে ইউনিট 1 এর A, B আর C এর যে বুলেটটা ছিল তা নিয়ে আলোচনা করেছি। আমি ডেসক্রিপশনে তার লিংক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব তার মধ্যে ইউনিট 1 এর টিচিং অ্যাপটিটিউডের DERF বুলেটটা রয়েছে। তো প্রথমে যে বিষয়টা আলোচনা করতে হয় সে বিষয়টা হচ্ছে মেথড অফ টিচিং, অর্থাৎ একটা শিক্ষণ প্রক্রিয়াকে কিভাবে পরিচালনা করব এবং সঠিক কিভাবে পরিচালনা করলে একটা শিক্ষণ প্রক্রিয়ার যে অবজেক্টিভস বা লক্ষ্য নির্ধারিত থাকে সেগুলো কিভাবে আমরা পরিপূরণ করতে পারব। সাধারণত দেখা গেছে টিচিং মেথডের ক্ষেত্রে দু ধরনের মেথড হয়ে থাকে। কিছু এমন কিছু মেথড আছে যেগুলো শিক্ষক নিজে ব্যবহার করে থাকেন, অর্থাৎ টিচার সেন্টার, এবং কিছু এমন মেথড আছে যেগুলো শিক্ষার্থী ব্যবহার করে থাকেন, অর্থাৎ স্টুডেন্ট সেন্টার। সুতরাং আমরা এক নজরে দেখে নেব যে টিচার সেন্টার বলতে কি বোঝাচ্ছে। টিচার সেন্টার বলতে বোঝাচ্ছে যে টিচার সেন্টার অ্যাপ্রোচ আর মোর ট্র্যাডিশনাল ইন নেচার, ফোকাসিং on the teacher as instructor. They are sometimes referred to as direct instruction, directive teaching, or expository teaching, and are typified by the lecture type presentations. In this method of teaching, the teacher controls what is to be taught and how students are presented with the information and they are to learn. ওকে, তো বলতে চাইছে একটা কথায়, অর্থাৎ টিচার বা শিক্ষক সেন্টার অর্থাৎ শিক্ষক কেন্দ্রিক যে সমস্ত দৃষ্টিভঙ্গি বা যে সমস্ত মেথডগুলো আমরা শিক্ষাক্ষেত্রে ব্যবহার করে থাকি সেগুলোর মধ্যে একজন শিক্ষক সরাসরি ধারাবাহিক পদ্ধতিতে, অর্থাৎ লেকচার মেথডে আমরা বলতে পারি, লেকচার মেথডে সরাসরি শিক্ষক কোনো একটা বিষয় শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করবেন এবং সে বিষয়গুলো শিক্ষার্থীরা শিক্ষকরা প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করতে পারে, সে বিষয়গুলো শিক্ষকরা লেকচার মেথডের মাধ্যমে উপস্থাপন করতে পারবেন। এইভাবে শিক্ষকরা কোনো একটা বিষয়বস্তুকে শিক্ষার্থীর সামনে উপস্থাপন করবেন অ্যাজ এ মেথড হিসাবে। স্টুডেন্ট সেন্টার কিরকম, অর্থাৎ শিক্ষার্থী কেন্দ্রিক কি ধরনের দৃষ্টিভঙ্গি আমরা টিচিং এর ক্ষেত্রে টিচিং কে ফুলফিল করার জন্য প্রয়োগ করে থাকি। যেমন sometimes referred to as discovery learning, inductive learning and inquiry learning. অর্থাৎ আমরা জানি ডিসকভারি লার্নিং, ইন্ডাকটিভ লার্নিং অ্যান্ড ইনকোয়ারি লার্নিং পুরোপুরি ইন্ডিভিজুয়াল বেসড, অর্থাৎ এক্ষেত্রে শিক্ষার্থী নিজেই কোনো একটা বিষয়বস্তুকে আয়ত্ত করবে, কোনো একটা প্রবলেমের সলিউশন খোঁজার চেষ্টা করবে এবং কোনো একটা বিষয়বস্তুকে নিজেই আয়ত্ত করার চেষ্টা করবে এবং বোঝার চেষ্টা করবে। সুতরাং এখানে আমরা বলতে পারি যে স্টুডেন্ট সেন্টার অ্যাপ্রোচটা plays a much stronger emphasis on a learner's role in a learning process. অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে একটা শিক্ষণ প্রক্রিয়ার ক্ষেত্রে স্টুডেন্ট সেন্টার অর্থাৎ শিক্ষার্থী কেন্দ্রিক যে অ্যাপ্রোচ বা দৃষ্টিভঙ্গি বা আমরা মেথডগুলো ব্যবহার করি সেক্ষেত্রে শিক্ষার্থীদের যে ভূমিকা খুবই তাৎপর্যপূর্ণ। অর্থাৎ এখানে বলা হচ্ছে শিক্ষকের এখানে কোনো হস্তক্ষেপ থাকবে না। শিক্ষার্থীদের কোনো একটা সমস্যা, শিক্ষার কোনো একটি সমস্যা, শিক্ষার কোনো একটা প্রবলেম শিক্ষার্থীরা নিজেরাই সমাধান করার চেষ্টা করবে বাই ডিসকভারি লার্নিং, ইন্ডাকটিভ লার্নিং অর ইনকোয়ারি লার্নিং। এবার আমরা দেখে নেব টিচার সেন্টার মেথড, অর্থাৎ শিক্ষক কেন্দ্রিক যে সমস্ত পদ্ধতিগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি শিক্ষাক্ষেত্রে, তার মধ্যে বেশ কিছু এখানে উল্লেখ্য। যেমন টিচার টক, অর্থাৎ আমি একটু আগে বললাম যে টিচার টক শিক্ষক সরাসরি বক্তৃতা পদ্ধতির মাধ্যমে অর্থাৎ লেকচার পদ্ধতির মাধ্যমে শিক্ষাক্ষেত্রে কোনো একটা বিষয়বস্তুকে উপস্থাপন করবেন এবং শিক্ষার্থী তার মধ্য দিয়ে জ্ঞান অর্জন করবে। এক্ষেত্রে লেকচার মেথডটা সম্পূর্ণ ফর্মাল লেকচার, যেটা আমাদের হেল্পস করে কিভাবে সাহায্য করে, বিল্ডিং আপ দি বেসিক থিওরিক্যাল নলেজ, অর্থাৎ আমাদের যে সাধারণ যে তত্ত্বগত যে জ্ঞান সেটা আয়ত্ত করতে সাহায্য করে। ঠিক আছে,
knowledge that must be gained before practice or before practice session। অর্থাৎ কোন একটা বিষয়বস্তুকে আমরা যখন বাই হ্যান্ড প্র্যাকটিক্যাল করব তার আগের যে মুহূর্ত অর্থাৎ কোনো একটা বিষয় সম্বন্ধে তখনই আমি প্র্যাকটিক্যালি বা ব্যবহারিকভাবে আমি বিষয়বস্তুকে উপস্থাপন করতে পারবো। যখন মানে তার আগে আমাকে অবশ্যই তার বিষয় সম্বন্ধে সামগ্রিক তত্ত্বগত জ্ঞান জানা থাকতে হবে। অর্থাৎ আমরা সুতরাং বলতে পারি যে লেকচার মেথডটা হলো ওয়ান ওয়ে প্রসেস, যেখানে শিক্ষক কোনো একটা বিষয়বস্তু তত্ত্বগতভাবে থিওরিক্যাল ভাবে একপাক্ষিক ভাবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করবেন এবং শিক্ষার্থীদের কোনো একটা বিষয়বস্তুকে জানতে, বুঝতে এবং উপলব্ধি করতে সাহায্য করবে। এরপর আমরা দেখতে পাবো ডেমনস্ট্রেশন মেথড। অর্থাৎ ডেমনস্ট্রেশন মেথডটা আমরা সবাই জানি, অর্থাৎ হাতে কলমে প্রয়োগ, এমন একটি পদ্ধতি যেখানে আমরা শিক্ষার্থীরা হাতে কলমে প্রয়োগ করে বিষয়টিকে শিখবে। অর্থাৎ ডেমনস্ট্রেশন মেথডকে আমরা বলতে পারি ইট ইজ বেসড অন দি প্রিন্সিপাল অফ লার্নিং বাই ডুইং অ্যান্ড লার্নিং ফ্রম কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। অর্থাৎ এটি এমন একটি প্রক্রিয়া বা এমন একটি পদ্ধতি টিচার এডুকেশনের ক্ষেত্রে বা টিচিং এর ক্ষেত্রে বা লার্নিং এর ক্ষেত্রে, সেক্ষেত্রে একজন শিক্ষার্থী কোনো একটা কাজকে, কোনো একটি কনসেপ্টকে, কোনো একটি ধারণাকে বা কোনো একটি প্রবলেমকে বাই হ্যান্ড প্র্যাকটিসের মাধ্যমে কোনো একটি বিষয়বস্তুকে আয়ত্ত করবে। অর্থাৎ আমাকে একটু আগে বললাম যে লেকচার মেথডের মাধ্যমে আমরা কি করি, কোনো একটা বিষয়বস্তুকে আমরা তার থিওরিক্যাল পার্ট অর্থাৎ কনসেপ্ট ইনফরমেশন নিই, শুধুমাত্র ইনফরমেশন নিয়ে জ্ঞান অর্জন করি। কিন্তু ডেমনস্ট্রেশন মেথডে কি হয়, ডেমনস্ট্রেশন মেথডে কোনো একটি বিষয়বস্তু শিক্ষক শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেন, সেটা বাই প্রেজেন্টেশন হতে পারে, বাই প্র্যাকটিক্যাল ল্যাবরেটরি বেসড হতে পারে। এইভাবে শিক্ষার্থীরা সঠিকভাবে জ্ঞান অর্জন করতে পারে। এই পদ্ধতি ডিডাকটিভ পদ্ধতিতে, ইন্ডাকটিভ পদ্ধতিতে উভয় হতে পারে এবং এক্ষেত্রে শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ই সক্রিয় ভূমিকা গ্রহণ করে। এরপর আমরা দেখতে পাচ্ছি অ্যাসাইনমেন্টস এন্ড হোমওয়ার্ক। অবশ্যই অ্যাসাইনমেন্ট আর হোমওয়ার্ক একদিক থেকে আমরা বলতে পারি টিচার সেন্টার, অর্থাৎ টিচার একটা বিষয়বস্তু ক্লাসে একটা বিষয়বস্তু পড়াবেন এবং সেই বিষয়বস্তুটা কতটা আয়ত্ত হলো এবং কতটা বুঝতে পারলো এবং সেই বিষয় রিলেটেড সম্পর্কিত কোনো একটি বিষয় আদৌ শিক্ষার্থী পারবে কিনা বা পারে কিনা সেই বিষয়বস্তু জানার জন্য অবশ্যই শিক্ষক কিছু অ্যাসাইনমেন্ট, কিছু কোশ্চেন্স, কিছু হোমওয়ার্ক বাড়িতে দিয়ে দেবেন। যার ফলে বোঝা যাবে যে পরের দিন যখন শিক্ষার্থী ওই বিষয়বস্তুকে লিখে আনবে বা পড়ে আসবে বা বুঝে আসবে এবং যদি সে সঠিকভাবে সেই বিষয়টিকে রিকল করতে পারে বা রিকগনিশন করতে পারে, তো স্বাভাবিকভাবে বোঝা যাবে যে শিক্ষার্থী সঠিক জ্ঞান বা ধারণা উপলব্ধি হয়েছে। অর্থাৎ অ্যাসাইনমেন্ট এবং হোমওয়ার্ক টিচার সেন্ট্রিক হলেও অনেক ক্ষেত্রে শিক্ষার্থীও এখানে সক্রিয় ভূমিকা গ্রহণ করতে হয়। মেমোরাইজেশন, আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি যে মেমোরাইজেশন বিষয়টি, মেমোরাইজেশন বিষয়টা পুরোপুরি শিক্ষক কেন্দ্রিক, যেখানে কোনো একটা বিষয়বস্তু ক্লাসে বা শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করবেন এবং শিক্ষার্থীরা শুধুমাত্র কোনো একটি বিষয়বস্তুকে শুধুমাত্র মনে রাখার মাধ্যমে বিষয়বস্তুটি নির্দিষ্ট সময়ে সেগুলোকে পুনরাবৃত্তি করবেন। অর্থাৎ মেমোরি বলতে বা স্মৃতি বলতে আমরা সাধারণত এটাই বুঝি যে পূর্বে শেখা কোনো একটা বিষয়বস্তুকে সঠিক সময়ে, সঠিক উপায়ে এবং সঠিকভাবে শিক্ষকের সামনে এবং পুরো ক্লাসরুমের সময় বা শ্রেণীকক্ষের মধ্যে সঠিক সময়ে উপস্থাপন করা পূর্বে শেখা বিষয়বস্তুগুলোকে, তাকে আমরা সাধারণত মেমোরাইজেশন বলি। অর্থাৎ এটাও একটা টিচার সেন্ট্রিক একটা কনসেপ্ট, যেখানে শিক্ষার্থী এখানে খুব একটা অ্যাক্টিভ থাকে না, এখানে শিক্ষার্থী অনেক সময় নিষ্ক্রিয় থাকে। সেক্ষেত্রে আমরা বলতেই পারি এটা টিচার সেন্ট্রিক মেথড। রিভিউইং অনেকটা কনসেপ্টটা অনেকটা অ্যাসাইনমেন্টের সঙ্গে লিঙ্কিং, অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্কের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ কোনো একটি বিষয়বস্তু যখন শ্রেণীকক্ষে শিক্ষার্থী পড়ালো বা বোঝালো, তার পর মুহূর্তে শিক্ষক কোনো একটা কোশ্চেন্স তাকে বাড়িতে বা পরের দিন করে আনতে বললো এবং সেই কোশ্চেন্সটা কতটুকু সঠিক হলো উত্তরটা, এই কোশ্চেনের উত্তরটা, এবং কতটুকু শিক্ষার্থী সেই কোশ্চেনের মধ্যে কতটুকু ইনোভেশনস রাইটিং আছে অর্থাৎ লেখা আছে, এবং সেই বিষয়বস্তুটা শিক্ষার্থী অবশ্যই রিভিউ করবেন, দেখবেন যে সঠিকভাবে সেই উত্তরটা সঠিকভাবে লেখা হয়েছে কিনা প্রশ্নে। সুতরাং এটা অনেকটা শিক্ষার্থী কেন্দ্রিক, শিক্ষক কেন্দ্রিক বলা যেতে পারে। কোশ্চেনিং মেথডটা খুব ইম্পর্টেন্ট, এটা টিচার সেন্টার। সবকিছু একে অপরের সঙ্গে জড়িত এই মেথডগুলো। আমি একটু আগেই বললাম যে কোনো শ্রেণীকক্ষে শিক্ষার্থী কোনো একটি বিষয়বস্তুকে উপস্থাপন করা এবং বিষয়বস্তুগুলোকে কতটুকু আয়ত্ত হয়েছে সেগুলো জানতে শিক্ষক একটি ইন্টারনাল অর টার্মিনাল যে কোনো একটি এক্সামিনেশন নিতে পারে।
টেস্ট নিতে পারে, যার মাধ্যমে শিক্ষার্থীদের কতটুকু পারদর্শিতা অর্জন হয়েছে সে বিষয় সম্বন্ধে কতটা আয়ত্ত হয়েছে, সেগুলো খুব স্বাভাবিকভাবেই শিক্ষক জানতে পারবেন। অর্থাৎ এই বিষয়গুলোর মাধ্যমে আমরা বলতে পারি যে এগুলো শিক্ষক কেন্দ্রিক, এবং এগুলো অ্যাজ এ মেথড হিসাবে, টিচার সেন্টার মেথড হিসাবে শিক্ষাক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য। ডিসকাশন মেথডটা সবচেয়ে উল্লেখযোগ্য এখানে। শিক্ষক এবং শিক্ষার্থী উভয়ই সক্রিয় ভূমিকা গ্রহণ করে, ঠিক আছে, উভয়ই সক্রিয় ভূমিকা গ্রহণ করে। এক্ষেত্রে কোনো একটি বিষয়বস্তু শিক্ষক প্রত্যেকটি কিছু কিছু স্টুডেন্টকে এক একটা করে গ্রুপ করে ডিভাইড করে, এবং প্রত্যেকটা গ্রুপকে একটা করে প্রবলেম বা একটা করে কোশ্চেন্স আলোচনা করতে দেওয়া হয়, এবং এই প্রবলেমস গুলো একটা প্রত্যেকটি ছোট ছোট দল বা গোষ্ঠী বা শিক্ষার্থী পিয়ার গ্রুপ কিভাবে, কি যুক্তিতে, কি চিন্তা ভাবনার মাধ্যমে, কি ব্যাখ্যার মাধ্যমে এক একটা গ্রুপ কোনো একটা কনসেপ্ট বা কোনো একটা প্রশ্ন বা কোনো একটা প্রবলেমকে সলিউশন করছে, সেটা ডিসকাশন মেথডের মধ্যে পড়ে। এটা অনেক ক্ষেত্রে টিচার সেন্টার্ড, কারণ এক্ষেত্রে শিক্ষক বেশি ভূমিকা গ্রহণ করে। এক্ষেত্রে যে কোশ্চেন্স বা যে প্রবলেমটা শিক্ষার্থীদের দেওয়া হয়, এটা শিক্ষক প্রোভাইড করে থাকে। অর্থাৎ এক্ষেত্রে বলা হয় এটি একটি টিচার সেন্টার মেথড একটি উল্লেখযোগ্য দিক। এবার আমরা দেখে নেব যে স্টুডেন্ট সেন্টার মেথড, অর্থাৎ ইতিমধ্যে আমরা দেখলাম যে টিচার সেন্টার কি কি মেথড থাকতে পারে, কি কি মেথড আছে। তার মধ্যে আমরা লেকচার মেথড দেখলাম, ডেমনস্ট্রেশনস মেথড দেখলাম, অ্যাসাইনমেন্ট এন্ড হোমওয়ার্ক, মেমোরাইজিং, রিভিউইং, কোশ্চেনিং, ডিসকাশন। কিন্তু স্টুডেন্ট সেন্টারে কিছু মেথড থাকে, যে ক্ষেত্রে আমরা মনে করি যে যদি শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের সবচেয়ে বেশি সক্রিয় রাখা যায়, তবেই শিক্ষার যে আলটিমেট লক্ষ্য, শিক্ষার যে সার্বিক বা সর্বাঙ্গীন এম বা লক্ষ্য, সেগুলো সার্বিকভাবে পরিপূরণ হবে। সুতরাং এখানে আমরা দেখতে পাবো কিছু কিছু জিনিস, যেমন প্রথমেই স্টুডেন্ট সেন্টার মেথডের মধ্যে যেটাই কনসেপ্টটা আসে, ধারণাটা আমাদের, সেটা হচ্ছে হ্যান্ড অন অ্যাক্টিভিটিস। অর্থাৎ এমন কিছু কার্যাবলী, এমন কিছু প্রবলেমস, এমন কিছু সমস্যা যেগুলো শিক্ষার্থীরা নিজের হাতে কলমে প্রয়োগ করবে, নিজে হাতে কলমে সমাধান করতে চাইবে। এক্ষেত্রে বিভিন্ন ধরনের কনসেপ্ট থাকতে পারে, যেমন প্রজেক্ট মেথড থাকতে পারে, অর্থাৎ কোনো একটি কনসেপ্ট, কোনো একটি কোশ্চেন্স, কোনো একটি আর্টওয়ার্ক শিক্ষার্থীদের দিয়ে দেওয়া হলো, এবং তারা নিজেরাই সেই সমস্যার সমাধান করলো। গ্রুপ ওয়ার্ক, ডিসকাশন মেথডের মতন গ্রুপ ওয়ার্কও একটা উল্লেখযোগ্য দিক, যেখানে একটা স্টুডেন্ট পিয়ার গ্রুপ তৈরি করা হয়, এবং শিক্ষার্থীরা সেখানে নিজেদের সমস্যা, নিজেদের বিষয়বস্তু, নিজেদের প্রবলেমস গুলো সমালোচনা করে, এবং আলটিমেট একটি নির্দিষ্ট কনক্লুশনে আসে সেক্ষেত্রে, এবং সেইভাবেই তারা নিজেদের যে জ্ঞান, যে উপলব্ধি, যে ধারণা, যে কনসেপ্ট বিষয়বস্তু সম্পর্কে আছে বা দেওয়া হয়েছে, সেগুলো সম্বন্ধে ধারণা অর্জন করে। ফিল্ড ট্রিপ অর্থাৎ ভ্রমণ একটি উল্লেখযোগ্য দিক, কারণ আমরা দেখা গেছে যে আমরা সবসময় কোনো না কোনো ঐতিহাসিক দিক, কোনো না কোনো পুরানো কোনো একটা বিষয় সম্বন্ধে পড়ি। আমার মনে হয় যদি ওই বিষয় সম্বন্ধে পড়ার সঙ্গে সঙ্গে আমরা ওই বিষয়বস্তু বা ওই ধরনের ঐতিহাসিক দিক বা ঐতিহাসিক স্থান সম্বন্ধে শিক্ষার্থীদের জানানোর সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের যদি সেখানে ভ্রমণ করাতে পারি, শিক্ষার্থীদের সেগুলো বিষয়গুলো এবং সেই জায়গাগুলো বা স্থানগুলো যদি আমরা শিক্ষার্থীদের প্রত্যক্ষভাবে পরিদর্শন করাতে পারি, তাহলে অবশ্যই আশা করি যে শিক্ষার যে প্রধান লক্ষ্য এবং শিক্ষার্থীর যে শিখন সম্পূর্ণ হবে। সুতরাং এটাও একটা শারীরিকভাবে স্টুডেন্ট সেন্টার মেথড। ইন্টিগ্রেটেড কন্টেন্ট ইন্টিগ্রেটেড কন্টেন্ট একটা কনসেপ্ট, যেটা ক্রিয়েশন অফ সেলফ সার্ভিং বলা হয়। অর্থাৎ শিক্ষার্থীরা কোনো একটি বিষয়বস্তুকে নিজেদের আয়ত্তের মধ্যে বিষয়বস্তুকে শিখবে, অর্থাৎ কোনো একটি সমস্যা তাদের দেওয়া হবে, এবং সমস্যার সমাধানের মাধ্যমে তারা নিজেদের জ্ঞান অর্জন করবে। অর্থাৎ এখানে অনেকটা আমি একটু আগেই বললাম যে হিস্টোরি অ্যান্ড জিওগ্রাফির মতো যে সমস্ত সাবজেক্টগুলো আছে, সেক্ষেত্রে ইন্টিগ্রেটেড কন্টেন্ট বা সেলফ সার্ভিং যে মেথডটি, সেটা খুবই উল্লেখযোগ্য। এখানে হিস্টোরিক্যাল কোনো প্লেস এবং জিওগ্রাফিক্যাল কোনো প্লেস যদি স্টুডেন্টদের যদি জিওগ্রাফি এবং হিস্টোরি যে স্টুডেন্টরা আছে, তাদের যদি কোনো একটি বিষয়বস্তুর পড়ানোর সঙ্গে সঙ্গে বা ধারণা বা তত্ত্বগত ধারণা দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের যদি ওই ধরনের ঐতিহাসিক দিক বা ভৌগোলিক দিক যদি কোনো ওই বিষয় ওই জায়গাগুলো বা স্থানগুলোকে যদি দেখানো হয় বা প্রত্যক্ষ যদি ভ্রমণ করানো হয়, তাহলে অবশ্যই তাদের শিখন খুবই কার্যকরী হবে। কোঅপারেটিভ অর্থাৎ সহযোগিতা, শিক্ষার্থী কেন্দ্রিক মেথডের মধ্যে সহযোগিতা এক উল্লেখযোগ্য দিক। তেমনি আছে গ্রুপ লার্নিং অ্যাপ্রোচ, যেখানে কি করবে আর সুপারিয়র অফ হোল গ্রুপ, লিডার লেড ইনস্ট্রাকশন,
Students learn best by interacting with each other rather than by learning from adults. অর্থাৎ এক্ষেত্রে এই ধরনের শিক্ষার ক্ষেত্রে কি হবে, কোঅপারেটিভ অ্যান্ড গ্রুপ লার্নিং অ্যাপ্রোচের ক্ষেত্রে, দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে ইন্টারাকশন করবে। অর্থাৎ শিক্ষক একটি গ্রুপ ওয়াইজ করে দেবে, বিভিন্ন সমস্যা, বিভিন্ন প্রবলেমস, বিভিন্ন কোশ্চেন্স তাদের মধ্যে দিয়ে দেওয়া হবে। এখানে খুব একটা শিক্ষক খুব একটা ইন্টারাকশন করবে না। শিক্ষক শুধুমাত্র কোনো একটি ইনস্ট্রাকশন, একটা বেসিক ইনস্ট্রাকশন অর্থাৎ বেসিক ইনস্ট্রাকশনের জন্য সাহায্য করবে, এবং শিক্ষার্থী একে অপরের সঙ্গে ইন্টারাকশনের মাধ্যমে, একে অপরের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে এবং তাদের যে সমস্যার সমাধান, এবং তারা সে প্রকৃত লার্নিং হবে, তাদের শিখন হবে। এক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থী সক্রিয় থাকে এবং শিক্ষকের ভূমিকা এখানে অনেকটাই নিষ্ক্রিয়। এবার আমরা দেখে নেব এক নজরে যে টিচার সেন্টার স্টুডেন্ট সেন্টার বলতে বেসিক যে কনসেপ্টটা কি বোঝাচ্ছে। ঠিক আছে, স্টুডেন্ট সেন্টার বলতে, টিচার সেন্টার বলতে কি বোঝাচ্ছে, এখানে টিচার সেন্টার এডুকেশন, অবশ্যই আমি একটু আগে বললাম যে হোয়েন এডুকেশন ইজ টিচার সেন্টার, অর্থাৎ এখানে শিক্ষক কেন্দ্রিক শিক্ষা, যেখানে কি হবে, শিক্ষক একটি নির্দিষ্ট ক্লাসে নির্দিষ্ট নির্দেশনা দেবেন, এবং এখানে স্টুডেন্টের কোনো ভূমিকা থাকে না। স্টুডেন্ট সবসময় একটা নিয়ন্ত্রণের মধ্যে, কন্ট্রোলের সিচুয়েশনের মধ্যে থাকে। ঠিক আছে, student learn on their own, by learn independence and make own decision, because you direct all classroom activities. um, you don't have to worry that students will miss an important topic. ঠিক আছে, এখানে অবশ্যই টিচার সেন্টার মেথডে মনে করা হয় যে শিক্ষক এখানে সম্পূর্ণ নির্দেশনা দিয়ে থাকবেন, বিষয়বস্তু উপস্থাপন করে থাকবেন, ডিসিশন নিয়ে থাকবেন, যেখানে মনে করা হয় যে শিক্ষার্থীরা এখানে খুবই অনভিজ্ঞ, এবং সম্পূর্ণ বিষয়বস্তুগুলোকে, কনসেপ্ট বা কন্টেন্টের বা কারিকুলামের সম্পূর্ণ বিষয়বস্তু যাতে শিক্ষার্থীরা সঠিকভাবে শিখতে পারে, সে বিষয়গুলো শিক্ষকরা দিয়ে থাকে। স্টুডেন্ট সেন্টার বলতে আমরা বুঝতে পারছি যে স্টুডেন্ট সেন্টার কি, এখানে স্টুডেন্টরা অর্থাৎ শিক্ষার্থীরা প্রধান ইনস্ট্রাকশন দিয়ে থাকবেন, অর্থাৎ শিক্ষার্থীরা নিজেদের মধ্যে কমিউনিকেশন, কোলাবোরেশনের মাধ্যমে বা গ্রুপ ওয়ার্কের মাধ্যমে শিখবে। এখানে শিক্ষকরা সরাসরি বিষয়বস্তুর উপস্থাপন এবং কোনো কোশ্চেন্সের জিজ্ঞাসা, এবং স্বাধীনভাবে বা স্বতন্ত্রভাবে শিক্ষার্থীরা পারস্পরিক ইন্টারাকশন, অর্থাৎ স্টুডেন্টদের মধ্যে পিয়ার গ্রুপ স্টুডেন্টদের সাথে ইন্টারাকশনের মাধ্যমে শিক্ষার্থীরা কোনো একটা বিষয়গুলোকে আয়ত্ত করতে পারবে। এবার আমরা দেখে নেব যে অনলাইন এবং অফলাইন যে মেথড সাধারণত টিচিং এর ক্ষেত্রে এখন আমরা জানি যে এখন বর্তমানে যে আমাদের পরিবেশের সিচুয়েশন, পরিস্থিতি, সে অনুযায়ী আমাদের অফলাইনের তুলনায় অনলাইন মেথডকে আমরা খুবই কার্যকরী হিসেবে মনে করি। তো এখানে কেন আমরা অফলাইন এবং অনলাইন বিষয়গুলোকে শিখব, এবং তার মধ্যে কি ইম্পর্টেন্স আছে, তাদের থেকে কি বেনিফিটস পেতে পারি, কি অসুবিধা আছে, কি সুবিধা আছে, একটু দেখে নেব। বলছে what's plaguing the current education system. There are certain perennial issues troubling the education segment in India. First and foremost is the emphasis on theory-based rote learning, where the focus is centered around securing good grades in examinations rather than understanding, remembering and applying concept in the real world. অর্থাৎ বর্তমানে শিক্ষাটা শুধুমাত্র মুখস্থ বিদ্যা, মনে রাখা বা মেমোরাইজেশনের মধ্যে রয়ে গেছে, কিন্তু সেই বিষয়বস্তুগুলোকে অবশ্যই আমাদের পাল্টাতে হবে। অর্থাৎ আমরা বর্তমানে যেটা করি, কোনো একটা কনসেপ্ট বোঝা, কোনো একটা কনসেপ্ট মনে রাখা, এবং কোনো একটা কনসেপ্টকে বর্তমান সিচুয়েশনে অ্যাপ্লাই করার থেকে আমরা কোনো একটা এক্সামিনেশনসে ভালো গ্রেড পাওয়াকে আশা করি। সুতরাং বর্তমানে এই এখন যে বিষয়টা চলছে, সে বিষয়টা হচ্ছে এটাই। অর্থাৎ আমরা কোনো একটা কতটুকু বুঝলাম, কতটুকু সেটাকে বাস্তব জীবনে অ্যাপ্লাই করলাম, আমাদের জীবনে অ্যাপ্লাই করলাম, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমরা কতটুকু এক্সামিনেশনে কতটা গ্রেড পেলাম, কতটা নাম্বার পেলাম, কতটা পার্সেন্টেজ পেলাম। Thousands of students pass out of schools every year without the knowledge, skill sets, and expertise they will need to thrive in this ইমেন্সলি কম্পিটিটিভ এনভায়রনমেন্ট। অর্থাৎ আমাদের বর্তমান শিক্ষা বা ব্যবস্থা যে পরিবেশ, অর্থাৎ কম্পিটিশনের যে পরিবেশ, সে পরিবেশে দেখা গেছে প্রতি বছর স্কুল থেকে, কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে প্রচুর স্টুডেন্ট পাস আউট হয়ে বেরোচ্ছে, কিন্তু আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো তাদের প্র্যাকটিক্যাল যে নলেজ, সাবজেক্ট বেসড প্র্যাকটিক্যাল নলেজ, সাবজেক্ট বেসড প্র্যাকটিক্যাল দক্ষতা এবং এক্সপার্টাইজ অভিজ্ঞতা,
এবং সঠিক দক্ষতা সেগুলো কিন্তু খুব একটা দেখা যায় না। কেন দেখা যায় না? কারণ আমি একটু আগেই বললাম, বর্তমানে আমাদের কোনো একটা বিষয়কে আয়ত্ত করা, বোঝা এবং সেগুলোকে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করার থেকে আমরা কোনো একটা পরীক্ষায় বেশি নম্বর পাওয়াটাকে আশা করে থাকি, যেটা বর্তমানে খুবই অসম্মত। We all have been hearing a lot of rhetoric around skill gap, dearth of industry ready employable professionals, etc. It all pivots around the inadequacies that are impacting conventional education। অর্থাৎ ধারাবাহিক যে শিক্ষা পদ্ধতি চলছে, সে শিক্ষা পদ্ধতি কি হচ্ছে, দেখা যাচ্ছে আমাদের যে প্রফেশনালিজম, আমাদের যে প্রফেশনাল এমপ্লয়মেন্ট হওয়ার বা আমাদের যে চাকরি পাওয়ার, আমাদের যে কাজ পাওয়ার যে একটা দক্ষতা থাকা উচিত কোনো একটা প্রফেশনাল উপর, কোনো একটা কাজের জন্য, সে দক্ষতাটা আমাদের হয়ে উঠছে না। কেন ওই দক্ষতাটা হয়ে উঠছে না? কেন আমাদের থিওরিক্যালের সঙ্গে প্র্যাকটিক্যালের এত তফাৎ হয়ে যাচ্ছে? কেন আমরা এত নাম্বার পেয়েও আমাদের বাস্তব জীবনে কোনো একটা কাজের সম্মুখীন হতে পারছি না? তার একটাই কারণ, অর্থাৎ তার কারণ হচ্ছে আমরা শুধুমাত্র নাম্বারের পিছনে ছুটে চলেছি। আমরা জানি না কোনো একটা কনসেপ্ট যখন আমি পড়লাম কতটুকু মনে রাখতে পারলাম, কতটুকু বিষয়টি বুঝতে পারলাম এবং কতটুকু সেটাকে বাস্তব জীবনে অ্যাপ্লাই করতে পারলাম। অর্থাৎ অ্যাপ্লিকেশন বেসড নলেজ, অ্যাপ্লিকেশন বেসড আন্ডারস্ট্যান্ডিং যতক্ষণ না আমরা করতে পারবো, ততক্ষণ আমাদের কাজ পাওয়ার যে ক্ষমতা, যে সক্ষমতা, যে পরিস্থিতি সৃষ্টি হবে না। সুতরাং স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে একটা থিওরিক্যাল নলেজ এবং প্র্যাকটিক্যাল নলেজের মধ্যে অনেক তফাৎ থেকে যাচ্ছে। সুতরাং সেই ক্ষেত্রে বলাই যায় এটা শুধুমাত্র মেথডের জন্য, যেমন এটা শুধুমাত্র মেথডের জন্য হতে পারে, তেমনি শিক্ষকের কোয়ালিফিকেশন, শিক্ষকের বিভিন্ন বেসড অফ নলেজ, থিওরিক্যাল নলেজ, প্র্যাকটিক্যাল নলেজ, সব দিক থেকে এর ইফেক্ট হতে পারে। A nationwide survey by EZ Vidya corroborated this fact by stating that over 80% of principals believe that an undue focus of rote learning is leading to the poor quality of our education system। অর্থাৎ আমাদের একটা ইজেড বিদ্যা বলে একটা নেশন ওয়াইড একটা সার্ভে ইনস্টিটিউশন আছে, যারা কি করছে, যারা কি দেখেছে যে 80% প্রিন্সিপালস মনে করে যে আমাদের যে রোড লার্নিং, আমাদের যে মুখস্থ বিদ্যা, শুধুমাত্র মুখস্থ বিদ্যার উপরেই থেকে যাচ্ছে, আমাদের নলেজ, আমাদের প্র্যাকটিক্যাল নলেজের যে খুবই অভাব, তার সবচেয়ে কারণ হচ্ছে আমাদের পুর কোয়ালিটি অফ এডুকেশন সিস্টেম। আমরা ইতিমধ্যে আমাদের বিভিন্ন রাজ্যে, আমাদের দেশে বিভিন্ন দিকে তাকালে দেখতে পারবো যে আমরা কেন আজকে বিভিন্ন বাইরের দেশ থেকে বাইরের দেশের প্রোডাক্টগুলোকে আমরা ইউজ করি। কেন ইউজ করি একটু একটু ভাবলে বোঝা যাবে। আমরা যদি বলি যে প্রোডাকশন হচ্ছে না, আমরা বিভিন্ন সব সময় প্রতিদিন প্রতি মুহূর্তে বাইরের দেশের প্রোডাক্ট ইউজ করছি, যে কোনো মুহূর্তে কেন ইউজ করছি। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে প্রোডাকশনের সঙ্গে এডুকেশন সিস্টেমের কি সম্পর্ক, প্রোডাকশনের সঙ্গে এডুকেশন মেথডের কি সম্পর্ক? অবশ্যই সম্পর্ক আছে। সম্পর্ক খুব সিম্পল, আমি দেখিয়ে দিচ্ছি। একজন প্রোডাকশন, একটা প্রোডাক্ট, কোনো একটা কোম্পানি, কোনো একটা ইনস্টিটিউশন, কোনো একটা হিউম্যান রিসোর্স ডেভেলপ কি করে হবে? কোনো একটা প্রোডাকশন তৈরি কি করে হয়? কারা করে? হিউম্যান রিসোর্স করে। হিউম্যান রিসোর্স কারা? আমরা কারা? আমরা হচ্ছে একদল শিক্ষা গোষ্ঠী, শিক্ষিত গোষ্ঠী, যারা ইনস্টিটিউশনের মধ্যে, ফর্মাল হোক, ইনফর্মাল হোক বা নন ফর্মাল হোক, ইনস্টিটিউশনের মধ্যে থেকে কোনো একটি বিষয় সম্বন্ধে জ্ঞান অর্জন করছি এবং কোনো একটা বিষয় সম্বন্ধে ধারণা অর্জন করছি। এবং আমাদের কি বলা হচ্ছে পরবর্তীতে? হিউম্যান রিসোর্স। অর্থাৎ একটি প্রোডাক্ট তৈরি করবে কে? হিউম্যান রিসোর্স। অর্থাৎ হিউম্যান রিসোর্স হচ্ছে আমরা। তাহলে আমাদের কিরকম একটা প্রোডাক্টকে যদি ভালো হতে হয়, প্রোডাক্টকে যদি কোয়ালিটিটিভ হতে হয়, কোয়ালিটি কন্ট্রোল হতে হয়, তাহলে অবশ্যই তাকে কি করতে হবে? তাকে যে তৈরি করবে, অর্থাৎ হিউম্যান রিসোর্স তৈরি করবে, হিউম্যান রিসোর্সকে অবশ্যই স্কিল বেসড হতে হবে, অবশ্যই এক্সপার্টাইজ হতে হবে, অবশ্যই অভিজ্ঞতা ভিত্তিক হতে হবে। অর্থাৎ আজকে আমাদের এই যে প্রোডাকশনসটা তৈরি করছে একজন হিউম্যান রিসোর্স, এবং এই হিউম্যান রিসোর্সদের তৈরি করছে একদল শিক্ষক, এবং এই একদল শিক্ষককে তৈরি করছে আমাদের এডুকেশন সিস্টেম। অর্থাৎ আলটিমেট আমাদের এডুকেশন সিস্টেমে বর্তমান যুগে এতটাই পুয়ার কোয়ালিটি, তো স্বাভাবিকভাবেই এডুকেশন সিস্টেমের মাধ্যমে না তৈরি হচ্ছে দক্ষ এবং উচ্চমানের শিক্ষক, না তৈরি হচ্ছে দক্ষ উচ্চমানের শিক্ষার্থী অর্থাৎ হিউম্যান রিসোর্স, না তৈরি হচ্ছে দক্ষ ও উচ্চমানের প্রোডাকশন। অর্থাৎ স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে in a poor quality, for a poor quality of education system, we are
get, we can't product our productions in India is own. Okay, সো দেখে নেব যে আমরা কেন বর্তমান যুগে অফলাইন সিস্টেম থেকে অনলাইন সিস্টেমে আসতে চাইছি, অর্থাৎ why education, why online tools are better than both teacher student, অর্থাৎ বর্তমানে অনলাইন সিস্টেমের উপকারিতা কি স্টুডেন্টদের ক্ষেত্রে এবং টিচারদের ক্ষেত্রে। সেটা আমরা দেখতে পাবো যে interactive technology based modules of imparting education not only help student grasp and retain better but also make learning or enjoyable experience, অর্থাৎ আমি এখানেই বুঝতে পারছি যে ইন্টারেক্টিভ টেকনোলজি অর্থাৎ মিথস্ক্রিয়ামূলক যে প্রযুক্তিবিদ্যা আমাদের কি করে, শুধুমাত্র কোনো একটা বিষয়বস্তুকে আয়ত্ত করতে বা ধারণা অর্জন করতে সাহায্য করে তাই নয়, এগুলোকে আমরা বাই হ্যান্ড প্র্যাকটিক্যাল এবং আনন্দের সঙ্গে বাই হ্যান্ড প্র্যাকটিক্যালের মাধ্যমে আমাদের শিক্ষা গ্রহণ করতে সাহায্য করে। এ চাইল্ড নিডস টু ইনক্যালকুলেট creativity, have the dexterity of problem solving and analytical thinking to complete in an increasingly digital global marketplace. In a such classroom where teachers promotes mastery based learning and make use of technology, students can learn at their own pace and teachers can track progress real time, empowered with information and insight to provide more personalized instruction. Teachers are able to better meet to the needs of every student and therefore build deeper connections. অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে একটা টেকনোলজি বেসড বা ইন্টারেক্টিভ টেকনোলজি বেসড শিক্ষার মাধ্যমে বা মেথডের মাধ্যমে আমরা কোনো একটা বিষয় সম্বন্ধে মাস্টার লার্নিং যেমন করতে পারি, তেমন শিক্ষার্থীরা নিজেরাই ওন পেসে অর্থাৎ নিজেরাই নিজেদের মতন করে শিখতে পারে, সেলফ লার্নিং করতে পারে, মেটাকগনিশনস করতে পারে এবং শিক্ষার্থী অবশ্যই তার নিজেরও শিক্ষকও নিজেও তাদের প্রোগ্রেসিভ অর্থাৎ নিজেকেও প্রগতিশীল করে তুলতে পারে এবং যার ফলে দেখা যায় যে আমাদের কোনো একটা বিষয়বস্তু সম্পর্কে সঠিক জ্ঞান এবং শিক্ষার্থীর যে সঠিক চাহিদা, সঠিক নিডস, সঠিক আগ্রহ, সঠিক ইন্টারেস্ট যেগুলো গড়ে ওঠে। এবার আমরা দেখে নেব যে বেনিফিটস কি কি, মেইনলি কি কি বেনিফিটস আমরা পাই, সুবিধা পাই অনলাইন মেথডের থেকে। প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ক ফ্রম এনিওয়্যার অ্যাট এনি টাইম, অর্থাৎ অনলাইন সিস্টেমের মাধ্যমে আমরা যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় আমরা কোনো একটা বিষয় বস্তু আয়ত্ত করতে পারি, সে আমার মোবাইলের মাধ্যমে হোক বা আমাদের ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে হোক। রিভিউ লেকচার ইনস্ট্যান্টলি, অর্থাৎ কোনো একটি বিষয়বস্তু কোনো একটি লেকচার ধরো আমাদের অন্য একটি স্টেটে হলো, আমাদের অন্য একটি কান্ট্রিতে হলো, যে কোনো লেকচার, যে কোনো কনসেপ্ট, যে কোনো বর্তমানে যে কোনো টিচিং আমরা যে কোনো জায়গা থেকে যখন তখন দেখতে পারি। অর্থাৎ আহ, হয়তো আমি কোনো একটা দিন আজকে আমার একটা ক্লাস মিস করলাম এবং সেটা হয়তো অফলাইন মেথড, যদি শুধুমাত্র অফলাইন মেথডই আমরা ইউজ করতাম তাহলে কিন্তু সেই ক্লাসটা আমরা মিস করে যেতাম, কোনো সময় আর দেখতে পেতাম না। যদি আমরা অনলাইন মেথডের মাধ্যমে অর্থাৎ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বা ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে যদি আমরা সেই ক্লাসটিকে আমরা রেকর্ডিং করে রাখতে পারি, তো আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিষয়বস্তু সম্বন্ধে ওই লেকচার সম্বন্ধে আমরা জ্ঞান অর্জন করতে পারবো। ওকে, লেস ইন্টিমিডেটিং, অর্থাৎ এক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা এমন একটা সিচুয়েশনে, যদি অফলাইন মেথডে এমন একটা সিচুয়েশনে ধরুন আমরা পড়াশোনা করছি বা আমাদের শ্রেণী রয়েছে বা আমাদের পরিবেশ রয়েছে স্কুল বিদ্যালয় বা কলেজে, সেক্ষেত্রে কি হয়, সেখানে ধরুন আশেপাশে সারাউন্ডিং অর্থাৎ আশেপাশের যে ক্রাউডিং, আশেপাশের যে সিচুয়েশন পরিবেশ খুবই উচ্চ সাউন্ডের, উচ্চ সাউন্ড হচ্ছে আশেপাশে, তো স্বাভাবিকভাবেই আমাদের পড়াশোনার ব্যাঘাত ঘটে। কিন্তু অনলাইন সিচুয়েশনে সেটা হয় না। অনলাইন সিচুয়েশনে আমরা বাড়িতে বসেই আমাদের শান্ত পরিবেশে এবং সঠিক পরিবেশে আমাদের যে কোনো বিষয়বস্তুকে আয়ত্ত করতে পারি। মোর টাইম টু থিঙ্ক বিফোর শেয়ারিং, অর্থাৎ কোনো একটি বিষয়বস্তুকে আমরা
সঠিকভাবে যেমন বাড়িতে বসে বা একটি নির্দিষ্ট জায়গায় এবং যে কোনো যে জায়গায় বসে আমরা আয়ত্ত করতে পারি এবং সেই বিষয়বস্তুগুলোকে আমরা অবশ্যই বারংবার পড়তে পারি এবং বারংবার পড়ে যতক্ষণ আমরা বুঝতে পারছি ততক্ষণ কিন্তু আমরা বিষয়বস্তুকে অপরের কাছে শেয়ার করব না। অর্থাৎ কোনো একটি বিষয়বস্তু অফলাইন ক্লাসরুমে কি হয়, অর্থাৎ প্রত্যক্ষ একটা ক্লাসরুম, প্রত্যক্ষ একটা শ্রেণীকক্ষ, প্রত্যক্ষ একটা আলোচনা যেখানে শিক্ষক সরাসরি শিক্ষার্থীকে প্রশ্ন করতে পারে। কিন্তু অনলাইন মেথডে কি হয়, অনলাইন মেথডে শিক্ষার্থী কোনো একটি বিষয়বস্তুকে বারংবার পড়তে পারে, বারংবার সে বিষয় নিয়ে আলোচনা বা বারংবার সে বিষয় নিয়ে বিষয় ধারণা অর্জন করতে পারে এবং তার ফলে যতক্ষণ না সে বুঝতে পারছে ততক্ষণ সে বিষয়গুলোকে দেখে বা বোঝে এবং তারপরে যখন সে বুঝতে পারবে তখন বিষয়বস্তু সম্বন্ধে যে প্রশ্ন করা হয়েছে, যে প্রবলেম দেওয়া হয়েছে সেগুলোকে সে উপস্থাপন করতে পারবে। ফোকাস অন আইডিয়া, অর্থাৎ কোনো একটি বিষয়বস্তু সম্বন্ধে যে কোনো একটি ধারণা সম্বন্ধে যে কনসেপ্ট বা আয়ত্ত বা আম, তথ্য, সেই বিষয়বস্তু সম্বন্ধে আমরা বিভিন্নভাবে এবং খুব কার্যকরীভাবে আমরা বিষয়বস্তুর উপর ফোকাস করতে পারি। সেটা নন ভার্বালি হতে পারে, অনলাইন হতে পারে, বা যে কোনো পদ্ধতির মাধ্যমে হতে পারে। এছাড়া গ্রুপ কমিউনিকেশনস খুব ভালো হয়। ফ্লেক্সিবল লার্নিং শিডিউল, অর্থাৎ যে কোনো একটি কোনো একটি বিষয়বস্তুর যদি আমরা টেকনোলজির মাধ্যমে বা টেকনোলজি ভিডিও রেকর্ডিং মাধ্যমে যদি কোনো একটি বিষয়বস্তু কোনো একটি লেকচার আমরা পড়ি, তাহলে স্বাভাবিকভাবে আমরা দেখতে পাবো যে এখানে কোনো নির্দিষ্ট টাইম নেই। অর্থাৎ আমি যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে কোনো একটি ভিডিও লেকচার, কোনো একটি ভিডিও ক্লাস আমি আয়ত্ত করতে পারি। অর্থাৎ এখানে ফ্লেক্সিবল অর্থাৎ নমনীয় লার্নিং শিডিউল থাকে। কস্ট, অর্থাৎ এখানে ইন ক্লাসরুম সিচুয়েশনে, অফলাইন মেথডে যেখানে আমরা বিভিন্ন ধরনের ক্লাসরুম সিচুয়েশনে ক্লাস এবং ক্যাম্পাস বেসড এডুকেশনে ইনক্লুডিং ল্যাব ফিস থাকে, কমিউনিকেটিং কস্ট থাকে, পার্কিং কস্ট, হোস্টেল কস্ট থাকে, সেক্ষেত্রে অনেক আমাদের খরচা হয়। কিন্তু আমরা বাড়িতে বসে যদি সেই ধরনের শিক্ষা গ্রহণ করতে পারি তাহলে আমরা মনে করি যে অনেক খরচ বা অনেক যে ব্যয় আমাদের অনেকটাই হ্রাস পাবে। ডাইভার্সিটি, অবশ্যই ডাইভার্সিটি, বিভিন্ন ধরনের শিক্ষা, বিভিন্ন ধরনের পৃথক এবং স্বতন্ত্র শিক্ষা আমরা এক্ষেত্রে গ্রহণ করতে পারি। ইনস্ট্রাকশন অ্যাবিলিটি। ওকে, সুতরাং বোঝা যাচ্ছে যে অনলাইন এবং অফলাইন সিস্টেমটা কতটা কার্যকরী, অফলাইনের থেকে অনলাইন বর্তমানে সিচুয়েশনে কতটা ইফেক্টিভ। এবার আমরা দেখে নেব সোয়াম কি বলছে। সোয়াম হচ্ছে আমরা জানি সবাই, সোয়াম হলো স্টাডি ওয়েবস অফ অ্যাক্টিভ লার্নিং ফর ইয়াং অ্যাসপায়ারিং মাইন্ড, অর্থাৎ এটি একটি প্রোগ্রামস যেটা পরিচালনা করে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এই প্রোগ্রামটা বেসিক্যালি যে সমস্ত ইনস্টিটিউশনের জন্য হয় সেগুলো হলো সেন্ট্রালি আইআইটি, আইআইএম, সেন্ট্রাল ইউনিভার্সিটি ইন্ডিয়া, ঠিক আছে। এই ধরনের ইনস্টিটিউশনগুলোর জন্য সাধারণত এই ধরনের সোয়াম প্রোগ্রামগুলো হয়ে থাকে। সোয়াম ইজ এ ইনস্ট্রুমেন্ট ফর সেলফ অ্যাকচুয়ালাইজেশন, প্রোভাইডিং অপরচুনিটি ফর এ লাইফ লং লার্নিং। Here learner can choose from hundred of course, virtually every course that is taught at the university, college, schools level, and this shall be offered by based of teachers in India and elsewhere। অর্থাৎ সোয়াম হলো এমন একটি প্রোগ্রাম যেখানে শিক্ষার্থীরা নিজেদের শিক্ষা গ্রহণ করে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়। এটি অনলাইন প্রোগ্রাম, অর্থাৎ বিভিন্ন কলেজ, ইউনিভার্সিটি, স্কুল লেভেলে এই ধরনের প্রোগ্রাম পরিচালনা করা হয় এবং যে কোনো সমাজের বা আমাদের দেশের যে কোনো বড় বড় টিচার বা বিখ্যাত টিচার বা শিক্ষাবিদ যাই বলি না কেন, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে তাদের যে ভিডিওগুলো, যাদের যে ইনস্ট্রাকশনগুলো, প্রোগ্রামগুলো বা লেকচারগুলো বা ক্লাসগুলো এখানে উপস্থাপন করে থাকেন এবং আমরা যে কোনো মুহূর্তে এবং যে কোনো সময় এই ধরনের উপস্থাপিত কোর্সগুলো বা রেকর্ডগুলো, একাডেমিক রেকর্ডগুলো আমরা পড়তে পারি বা এখান থেকে শিখতে পারি। অল কোর্স উইল বি অফার্ড ফ্রি অফ কস্ট আন্ডার দি প্রোগ্রাম, however fees should be levied in case learner inquiries certificate রিকোয়ারিং সার্টিফিকেট। অর্থাৎ এখানে যে সমস্ত সার্টিফিকেট প্রোগ্রামগুলো হয় সেগুলো সব ফ্রি অফ কস্টে হয়। অ্যাজ এ ন্যাশনাল প্ল্যাটফর্ম ফর MOOC, massive open online course for the country in 2014 under the National Mission on Education through Information and Communication Technology।
সোয়ামের আন্ডারে আমরা দেখতে পাবো যে মুক নামক একটি প্রোগ্রাম আছে, যেটা প্ল্যাটফর্ম আছে, যেটা 2014 সালে এনএমই আইসিটির আন্ডারে তৈরি হয়, এবং যেটা সোয়ামের যে কার্যাবলী, সোয়ামের যে প্রোগ্রামস গুলো, সোয়ামের যে ইয়েগুলো, টিচিং গুলো বা টিচিং রেকর্ডিং গুলো, সেগুলো পরিচালনা করে থাকে। আমরা একটু বিষয়বস্তু দেখলে বুঝতে পারবো যে মক যে বিষয়টা আছে, যে প্ল্যাটফর্মটা আছে, এটা সর্বপ্রথম শুরু হয়েছিল, তবে এটা সর্বপ্রথম শুরু হয়েছিল 2000 2006 সালে, এবং পরবর্তীতে এটা সবচেয়ে বেশি কার্যকরী হয় 2012 সালে, এবং এটি সর্বপ্রথম এই প্ল্যাটফর্ম সর্বপ্রথম ইউজ করা হয়েছিল আমাদের আইআইএম ব্যাঙ্গালোরে, ইন্ডিয়ান ইনস্টিটিউশন অফ ম্যানেজমেন্ট ব্যাঙ্গালোরে। SWAM is a program initiated by Government of India and designed to achieve the three cardinal principles of education policy, like access, equity, and quality. The objectives of this effort is to take the best teaching learning resource to all, including the most disadvantaged. SWAM seeks to bridge the digital divides for students who have hitherto remained untouched by the digital revolution and have not been able to join the mainstream of the knowledge economy. অর্থাৎ সোয়াম হলো এমন একটি গভর্নমেন্টের প্ল্যাটফর্ম, যেটা বিভিন্ন ধরনের প্রিন্সিপালসকে পরিপূরণ করার জন্য নকশা করা হয়েছে, ডিজাইন করা হয়েছে, অ্যাচিভ করার জন্য ডিজাইন করা হয়েছে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো অ্যাক্সেস, অর্থাৎ শিক্ষাঙ্গনে সবাইকে সুযোগ দান; ইকুইটি, সবাইকে সমান সাম্যবোধ; এবং ইকুয়ালিটি, সবাইকে সমান সুযোগ দান। ইকুইটি, সাম্যবোধ, সমান সুযোগ এবং কোয়ালিটি অর্থাৎ গুণমানের বিচার। অর্থাৎ সোয়াম হলো এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি, সাধারণ শিশু স্টুডেন্টের পাশাপাশি, যারা ব্যতিক্রমী শিশু বা স্পেশাল চাইল্ড, তাদেরাও এই ধরনের শিক্ষার অধিকার নিতে পারবে এবং শিক্ষার সুযোগ নিতে পারবে। তোমরা দেখে নেবো সোয়াম মেনলি চারটে কোর্সকে হোস্টেড করে, চার ধরনের কোর্সকে হোস্টেড করে। একটা হচ্ছে ভিডিও লেকচার করে থাকে, এবং স্পেশালি প্রিপেয়ার্ড রিডিং ম্যাটেরিয়াল দ্যাট ক্যান বি ডাউনলোড এন্ড প্রিন্টেড, এমন কিছু ম্যাটেরিয়ালস ওরা দিয়ে থাকে যেগুলোকে আমরা ডাউনলোড এবং প্রিন্টেড করতে পারি। আর কি করে, সেলফ অ্যাসেসমেন্ট টেস্ট, থ্রো টেস্ট অ্যান্ড কুইজ, বিভিন্ন ভিডিও লেকচার এবং ম্যাটেরিয়ালস প্রোভাইডের পরে তারা বিভিন্ন ধরনের কুইজ এবং টেস্টের মাধ্যমে সেলফ অ্যাসেসমেন্ট করে, এবং কি করে, অ্যান অনলাইন ডিসকাশন ফোরাম ফর ক্লিয়ারিং দি ডাউট, এবং অনলাইন যে ডিসকাশন হয়, ইন্টারাকশন হয় স্টুডেন্ট টিচারের সঙ্গে, বিভিন্ন সমস্যা, কনসেপ্ট সম্বন্ধে বিভিন্ন সমস্যা, বিভিন্ন ডাউট আলোচনা করে। এই ধরনের আমরা দেখতে পাবো, ইন অর্ডার টু এনশিওর বেস্ট কোয়ালিটি কন্টেন্ট প্রডিউস ইন্টারন্যাশনাল কোর্স, ন্যাশনাল প্রোগ্রাম ফর টেকনোলজি এডুকেশন অ্যান্ড লার্নিং, ফর ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, ইউজিসি, বিভিন্ন ধরনের, অর্থাৎ সোয়ামের যে প্রোগ্রামগুলো হয়, বিভিন্ন ধরনের প্রোগ্রাম বিভিন্ন ধরনের কোর্সের জন্য হয়, যেমন এনপিটিএল ইএল ফর ইঞ্জিনিয়ারিং এর জন্য হয়। ইউজিসি যে সমস্ত প্রোগ্রামগুলো কলেজ সোয়ামের আন্ডারে, সেগুলো নন টেকনিক্যাল পোস্ট গ্রাজুয়েশন এডুকেশনের জন্য। সিইসি করে থাকে, যেগুলো আন্ডার গ্রাজুয়েশন এডুকেশনের জন্য। এনসিইআরটি আর এনআইওএস করে থাকে স্কুল এডুকেশনের জন্য। ইগনু করে থাকে আউট অফ স্কুল এডুকেশনের জন্য। আইআইএম বি করে থাকে ম্যানেজমেন্ট স্টাডিজের জন্য, এবং এনআইটিটিআর ফর টিচার এডুকেশন, টিচার ট্রেনিং প্রোগ্রামের জন্য। অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি যে সোয়াম হলো এমন একটি প্রোগ্রাম প্ল্যাটফর্ম, যেটা যার আন্ডারে মুখ চলে, এবং এটি সাধারণত বিভিন্ন সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি এবং স্পেশাল চাইল্ড এবং যারা শিক্ষার সুযোগ খুব একটা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পায় না, তাদের জন্য একটি সবচেয়ে উল্লেখযোগ্য একটা দিক, যেখানে বিভিন্ন ধরনের আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিভিন্ন ধরনের সংস্থাগুলো, অথরিটিগুলো এর এর মধ্যে তাদের কে নিয়োজিত করে, এবং স্কুল এডুকেশন, আন্ডার গ্রাজুয়েশন, কলেজ, ইউনিভার্সিটি এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল সংস্থাগুলোর হয়ে এটা বিভিন্ন ধরনের লেকচার, বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস, বিভিন্ন ধরনের অ্যাসেসমেন্ট করে থাকে, যাতে সবার ক্ষেত্রে এবং সার্বিক শিক্ষা প্রদান করা যায়। এবার আমরা দেখে দেখুন সোয়ামপ্রভা জুলাই 2017 প্রথম হয়েছিল। সোয়ামপ্রভা কি? সোয়ামপ্রভা হলো হচ্ছে 32 DTS চ্যানেল devoted to telecasting the high quality of educational program to
4/7 ব্যাসেস ইউজিং জিস্যাট 15 স্যাটেলাইট। অর্থাৎ এটি একটি ডিটিএইচ চ্যানেল, 32টা ডিটিএইচ চ্যানেল নিয়ে তৈরি, যেটা হাই কোয়ালিটি এডুকেশনাল প্রোগ্রাম করে থাকে, যেটা জিস্যাট 15 স্যাটেলাইটের মাধ্যমে চলে। এটা সাধারণত যে সমস্ত কন্টেন্ট বেসড বা যে সমস্ত বিষয়গুলোকে উপস্থাপন করে এবং যারা এর আন্ডারে কাজ করে তারা হলো NEPTEL, IIT, UGC, CEC, IGNOU, NCERT and IIOS. The InfluxNet Center maintains the ওয়েব পোর্টাল। অর্থাৎ ইনফ্লিপনেট বলতে আমরা জানি ইনফরমেশন লাইব্রেরি নেটওয়ার্ক। এই যে ইনফরমেশন লাইব্রেরি নেটওয়ার্ক, এটি শ্রমপ্রবাহকে একাধারে পরিচালনা করে থাকে। অর্থাৎ শ্রমপ্রবাহ হলো 32টি ডিটিএস চ্যানেলের মাধ্যমে একটি হাই কোয়ালিটি অফ টেলিকাস্টিং প্রোগ্রাম, যেটা 24/7 হয়ে থাকে এবং যেটা বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের শিক্ষাকে অনলাইন শিক্ষাকে পরিচালনা করে থাকে চ্যানেলের মাধ্যমে। এটি সাধারণত যে সমস্ত বিষয়গুলোকে কভার করে এই ডিটিএস চ্যানেলগুলো, সেগুলো হলো হায়ার এডুকেশন সিস্টেমে কভার করে থাকে, যেখানে পোস্ট গ্রাজুয়েশন আনগ্রাজুয়েশন লেভেল থাকে, এবং এছাড়া আর্টস, সায়েন্স, কমার্স, পারফর্মিং আর্টস, সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ল, মেডিসিন, এগ্রিকালচার প্রভৃতি যে সমস্ত সংস্থাগুলো আছে, যে সমস্ত অথরিটিগুলো আছে, যে সমস্ত শিক্ষার দিকগুলো আছে, সার্বিক দিকের সম্বন্ধে নলেজ জ্ঞান অর্জনে সাহায্য করে। স্কুল এডুকেশনের জন্য 9 to 12 যে ক্লাসগুলো আছে, তাদের যে প্রোগ্রামগুলো হয়, টিচার ট্রেনিং যে প্রোগ্রামগুলো হয়, সেই সমস্ত প্রোগ্রামের স্টুডেন্ট এবং টিচার উভয়ের জন্য এই ধরনের ডিটিএস চ্যানেলগুলো তাদের প্রোগ্রামগুলোকে পরিচালনা করে থাকে। এছাড়া কারিকুলাম বেসড কোর্স করে থাকে, অ্যাসিস্ট স্টুডেন্টসকে অ্যাসিস্ট করে থাকে কম্পিটিটিভ এক্সামের জন্য, যেমন 11-12 যে সমস্ত কম্পিটিটিভ লেভেলে যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম হয়, সেই সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য স্টুডেন্টদের পরিচালনা করে থাকে বা সাহায্য করে থাকে। এবার আমরা দেখে নেব মুক। মুক বলতে কি বোঝাচ্ছে? মুক হলো ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স, ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স, যেটা অনলাইন কোর্স aimed at ultimate আনলিমিটেড পার্টিসিপেশন অ্যান্ড ওপেন অ্যাক্সেস ভায়া দি ওয়েব। অর্থাৎ একটি অনলাইন একটি কোর্স, যেখানে যে আনলিমিটেড, অর্থাৎ যত ইচ্ছা তত পার্টিসিপেন্ট, যত মানে যে কোনো পার্টিসিপেন্ট এবং অনেক পার্টিসিপেন্ট একত্রে এই অনলাইন কোর্সে তার নিতে পারে, সহযোগিতা নিতে পারে এবং তার সুবিধা নিতে পারে। এক্ষেত্রে টিচারদের স্টুডেন্টদের বিভিন্ন ধরনের কোর্স শেখানো হয়, প্রেজেন্টেশনের মাধ্যমে শেখানো হয়, লেকচারের মাধ্যমে শেখানো হয় এবং পরবর্তীতে তাদের কুইজ এবং অ্যাসাইনমেন্টের মাধ্যমে সেই সমস্ত তাদের সার্টিফিকেট প্রদান করা হয়। এটি সাধারণত ডিস্টেন্স এডুকেশনের সঙ্গে জড়িত, যেটা প্রথম 2006 সালে প্রথম তৈরি হয় এবং পরবর্তীতে 2012 সালে এটি ইফেক্ট বেশি পপুলার হয়। আমরা দেখতে পাবো এখানে শ্রমের যে সমস্ত দিকগুলো রয়েছে। ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স, ম্যাসিভ বলতে এখানে কি বোঝাচ্ছে, অর্থাৎ হোয়াট ইজ ম্যাসিভ? ম্যাসিভ বলতে এখানে হিউজ অফ কমিউনিটি, হিউজ অফ স্টুডেন্ট এখানে অংশগ্রহণ করতে পারে। ওপেন বলতে কি বোঝাচ্ছে? ওপেন রেজিস্ট্রেশন, এখানে কোনো রেজিস্ট্রেশন করার জন্য কোনো অর্থ কোনো ব্যয় করতে হয় না, এখানে বিষয়বস্তু ওপেন, অনেক কনসেপ্ট এখানে আয়ত্ত করা যায় ফ্রি অফ চার্জ। ও বলতে কি বোঝাচ্ছে? ও বলতে বোঝাচ্ছে অনলাইন, অর্থাৎ এটি রিয়েল টাইম ইন্টারাকশন, অর্থাৎ যে কোনো সময় যে কোনো মুহূর্তে শিক্ষার্থীরা এর থেকে জ্ঞান বা ধারণা অর্জন করতে পারে। সেলফ প্যাসিং, সি বলতে হবে সেলফ, অর্থাৎ শিক্ষার্থীরা নিজেদের মতন শিখতে পারে। এখানে কোনো এখানে একটা স্টার্ট এবং এন্ডের ডেটস আছে। এখানে শিক্ষার্থীদের কোর্সের শেষে ক্রেডিট প্রদান করা হয়। এখানে খুব এখানে ইন্সট্রাক্টরের রোল খুব কার্যকরী। লার্নিং কমিউনিটি, অর্থাৎ সাম্প্রদায়িক যে সমস্ত শিখন হয়, সে সমস্ত শিখন সম্বন্ধে আমরা জ্ঞান অর্জন করতে পারি। টিচিং সাপোর্ট ম্যাটেরিয়াল আমরা দেখে নেব। টিচিং সাপোর্ট ম্যাটেরিয়াল বলতে কি বোঝাচ্ছে? টিচিং সাপোর্ট ম্যাটেরিয়াল বলতে এমন কিছু কনসেপ্ট যেগুলোকে আমরা, এমন কিছু ধারণা, এমন কিছু টিচিং এইডস যেগুলো আমাদের শিক্ষাকে উপযুক্তভাবে গড়ে তুলতে, শিক্ষাকে উপযুক্তভাবে কার্যকারী করতে, ইফেক্টিভ করতে সাহায্য করে। কেন আমরা, অর্থাৎ সাধারণত টিচিং এইডস বলতে যে সমস্ত বিষয়গুলোকে বুঝি আমরা, ইনস্ট্রাকশন এইডস বা টিচিং এইডস, সেগুলো হচ্ছে বুক, চক অ্যান্ড বোর্ড অ্যান্ড পিকচার। এছাড়া রয়েছে গ্লোব অ্যান্ড ম্যাপ অ্যান্ড এ স্পেসিমেন। সুতরাং আমরা বুঝতেই পারছি যে এগুলো আমাদের শিক্ষাতে খুবই সাহায্য করে থাকে।
এবার আমরা দেখে নেব কেন আমরা সাধারণত টিচিং এইডস ব্যবহার করব। এগুলো every individual has a tendency to forget. Proper use of teaching aids helps to retain more concepts. Students can learn better when they are motivated. They are motivated. অর্থাৎ teaching aids provide a complete example of conceptual. The teaching aids create an environment of interest for the teachers or students. Teaching aids help to increase the vocabulary. The teaching aids helps the teacher to get sometimes and make learning permanent. And teaching aids provide direct experience. অর্থাৎ টিচিং এইডস হলো এমন কিছু উপাদান, এমন কিছু শিক্ষণ প্রদীপন যেগুলো আমাদের শিক্ষাকে সম্পূর্ণভাবে উপযুক্তভাবে সম্পূর্ণ করতে, সঠিক আগ্রহীযুক্ত এবং চাহিদাযুক্ত পরিবেশ তৈরি করতে এবং পার্মানেন্ট লার্নিংয়ের ক্ষেত্রে, শিক্ষণের ক্ষেত্রে সাহায্য করে থাকে। বিভিন্ন ধরনের টিচিং এইডস আমরা দেখতে পাবো। প্রথমত একটি হচ্ছে ট্র্যাডিশনাল সাপোর্ট সিস্টেম, মডার্ন সাপোর্ট সিস্টেম অ্যান্ড আইসিডি বেসড সাপোর্ট সিস্টেম। ট্র্যাডিশনাল সাপোর্ট সিস্টেম কি? ট্র্যাডিশনাল সাপোর্ট সিস্টেম হলো যেমন ট্র্যাডিশনাল টিচিং এইডস বলতে আমরা কি বোঝাই, যেমন ব্ল্যাকবোর্ড, টেক্সট বোর্ড, চার্টস, পিকচার, পোস্টার্স, ম্যাপস, অ্যাটলাসেস, গ্লোবস, ফ্ল্যাশ কার্ডস, ফ্লিপকার্ট প্রভৃতি। অর্থাৎ এগুলোকে আমরা ট্র্যাডিশনাল অর্থাৎ ধারাবাহিকভাবে। এবং মডার্ন টিচিং এইডস বলতে আমরা কি কি দেখতে পারি? বর্তমানে মডার্ন টিচিং এইডস বলতে আমাদের সাধারণত মাথায় আসে টেকনোলজি বেসড টিচিং বা টেকনোলজি বেসড টিচিং এইডস। যেগুলোকে রয়েছে সেগুলি হলো কম্পিউটার্স, ইন্টারনেট সার্ফিং, ল্যাপটপস, ইলেকট্রনিক নোটবুক, ই রিডার্স, কম্পিউটার এডুকেশন গেমস, অনলাইন ভিডিও টিচিং এইডস ফর লার্নিং ইত্যাদি। অর্থাৎ এখানে সাধারণত মডার্ন ট্র্যাডিশনাল টিচিং এইডস সেগুলোই যেগুলো ট্র্যাডিশনাল টিচিং এইডস হলো যেগুলো আমাদের ধারাবাহিকভাবে আমরা ব্যবহার করে আসছি, ধারাবাহিকভাবে আমরা পরিচালনা করে আসছি। কিন্তু বর্তমানে সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের চিন্তাধারা এবং আমাদের চাহিদাও বৃদ্ধি পেয়েছে এবং আমরা অনেক কিছু আকর্ষণীয় পেতে চাই। সুতরাং আকর্ষণভাবে এবং এমন কিছু কনসেপ্ট আমাদের শিক্ষাক্ষেত্রে ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে যেগুলো শিক্ষার্থীর সামগ্রিকভাবে তাদের চাহিদা, তাদের ইন্টারেস্ট বেসড হয় এবং তাদের শিক্ষার যে লক্ষ্য সার্বিকভাবে পরিপূর্ণ হয়। সুতরাং এমন কিছু ইনস্ট্রাকশন আমাদের, এমন কিছু টিচিং এইডস, এমন কিছু কনসেপ্ট বা মেথড আমাদের ইউজ করতে হবে শিক্ষাক্ষেত্রে যেগুলো টেকনোলজি বেসড হয়, যাতে শিক্ষার্থীরা সহজেই অ্যাট্রাকটিভ হয়। আইসিটি বেসড টিচিং এইডস কেমন? আইসিটি বেসড টিচিং এর সাধারণত হলো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এটা কি? এটা হচ্ছে ইলেকট্রনিক বেসড টিচিং, যেগুলো কি করে? ক্যাপচারিং করে, প্রসেসিং করে, স্টোরিং করে এবং কমিউনিকেটিং ইনফরমেশন করে। অর্থাৎ আইসিটি হ্যাজ এ প্রুভেন টু বি এ ভাইটাল ফর্ম অফ টিচিং ইন টুডেজ scenario, since it provides easy for the teachers and the students to store, retrieve and manipulate the information. অর্থাৎ আমরা বুঝতেই পারছি আইসিটি বেসড টিচিং এইডস এর মধ্যে যেগুলো রয়েছে কম্পিউটার, ইন্টারনেট, টেলিফোন, রেডিও এন্ড আদার অডিও ভিজুয়াল ইকুইপমেন্ট, যেগুলো কি করে? কোনো একটি বিষয়বস্তুকে আমাদের ধারণ করতে, কোনো একটি বিষয়বস্তুকে সম্বন্ধে আমাদের তথ্য আয়ত্ত করতে এবং সঠিক সময়ে সেগুলো উপস্থাপন করতে এবং সঠিকভাবে সেগুলোকে ম্যানিপুলেট করতে সাহায্য করে, যাতে আমাদের লার্নিংটা অ্যাক্টিভ লার্নিং হয়, লার্নিংটা সেলফ রেসপন্সিবিলিটি বেসড হয় এবং লার্নিংটা ইফেক্টিভ হয়। এবার আমরা দেখে নেব যে ইভ্যালুয়েশন সিস্টেম বলতে কি বোঝো। অর্থাৎ ইভ্যালুয়েশন বলতে সাধারণত আমরা কি বুঝি? যে ইভ্যালুয়েশন, মূল্যায়ন হলো এমন একটি পদ্ধতি বা এমন একটি প্রক্রিয়া যেটা শিক্ষার্থী পূর্ব নির্ধারিত লক্ষ্য অনুযায়ী কতটা বিষয়বস্তুকে, কারিকুলাম বা কন্টেন্টকে আয়ত্ত করতে পারলো এবং তারই একটি প্রক্রিয়া এবং তার জন্য শিক্ষার্থীদের কিছু পরীক্ষা, কিছু পরিমাপ, কিছু মূল্যায়ন করা হয়। It is a process of making an overlay of the outcome as the educative experience against the background of anticipate or state objectives. অর্থাৎ আমরা শিক্ষার যে উদ্দেশ্যটা নির্ধারণ করেছি, যে উদ্দেশ্যটা নির্দিষ্ট করেছি, তার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীর যে এক্সপিরিয়েন্স হলো
কি ধরনের অভিজ্ঞতা হলো, কি ধরনের ধারণা হলো, কি ধরনের কনসেপ্ট আয়ত্তকরণ হলো, সেইটার এবং তার থেকে কতটা আউটকামস হবে সেটার বোঝার জন্য বা জানার জন্য আমরা মূল্যায়ন করে থাকি। মূল্যায়ন সম্বন্ধে বিভিন্ন শিক্ষাবিদ বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন, বিভিন্ন কনসেপ্ট আয়ত্ত করেছেন। তিনি বলছেন, যেমন টেলর বলছেন ইভলিউশন ইজ এ প্রসেস অফ ডিটারমিনিং টু হোয়াট এক্সটেন্ট দি এডুকেশনাল অবজেক্টিভস আর বিং রিয়েলাইজড। অর্থাৎ আমাদের যে শিক্ষার যে উদ্দেশ্য রয়েছে, শিক্ষার যে লক্ষ্য রয়েছে, সেটা কতটি কতটা কার্যকারী হলো, কতটা উপলব্ধি হলো এবং কতটা সম্পূর্ণ হলো তা বোঝার জন্য আমরা মূল্যায়ন করে থাকি। এনসিইআরটি 1963 সালে বলছেন যে প্রসেস অফ ইভ্যালুয়েশন অ্যাজ এ প্রসেস অফ ডিটারমিনিং। কি কি ডিটারমিনিং করে? ইভ্যালুয়েশন একটা প্রসেস, মূল্যায়ন একটি প্রক্রিয়া যেগুলো ডিটারমিন করে দি এক্সটেন্ট টু হুইচ অ্যান অবজেক্টিভ ইজ বিং অ্যাটেন্ড। অর্থাৎ আমাদের যে শিক্ষার যে উদ্দেশ্যগুলো সেটা কতটুকু পরিপূরণ হলো। ইফেক্টিভনেস অফ দি লার্নিং এক্সপিরিয়েন্স প্রোভাইডেড ইন দি ক্লাসরুম। অর্থাৎ ক্লাসরুমে বা শ্রেণীকক্ষে শ্রেণী পরিবেশে যে সমস্ত শিক্ষণ অভিজ্ঞতাকে শিক্ষার্থীদের সামনে শিক্ষার্থীদের দেওয়া হয়েছে সেগুলি কতটুকু ইফেক্টিভ হলো, প্রভাবিত হলো, এবং হাউ ওয়েল দি গোল অফ এডুকেশন হ্যাভ বি অ্যাকমপ্লিশড। অর্থাৎ শিক্ষার যে সামগ্রিক গোল, শিক্ষার যে সর্বাঙ্গীন গোল বা সর্বাঙ্গীন লক্ষ্য সেটা কতটা পরিপূরণ হলো। শিক্ষার কিছু এলিমেন্টস রয়েছে, কিছু স্টেপস রয়েছে ইভলিউশনের কিছু স্টেপস। যেমন প্রথমেই যে কোনো শিক্ষারই প্রথমেই পারপোজটা নির্দিষ্ট করতে হয়, যে আমরা কোনো একটি ইভলিউশন কি কি ম্যাটেরিয়ালস ইমপ্রুভমেন্ট করব ইভলিউশনের জন্য, কি কি রিকোয়ারমেন্টস রয়েছে এবং সেগুলোর জন্য কি কি কনসেপ্ট আমরা আয়ত্ত করব। এরপর রয়েছে অডিয়েন্স, এরপর ইস্যুস, রিসোর্স, এভিডেন্স, ডেটা গ্যাদারিং টেকনিক্স, অ্যানালাইসিস অ্যান্ড রিপোর্টিং। কিছু কিছু টাইপস রয়েছে টিচিং এর কিছু কিছু টাইপস রয়েছে, কিছু ভাগ রয়েছে। যেমন ফর্মেটিভ ইভ্যালুয়েশন বলতে আমরা সাধারণত বুঝি যে অন্তর্বর্তীমূলক মূল্যায়ন। অর্থাৎ কোনো একটি শিক্ষা চলাকালীন, কোনো একটি শিক্ষা প্রসেসিং বা প্রক্রিয়া চলাকালীন আমরা যে সমস্ত পরীক্ষাগুলো নিই, যেমন ইন্টারনাল সেমিস্টার বা বিভিন্ন টেস্ট, ক্লাস টেস্ট হতে পারে, বিভিন্ন কুইজ হতে পারে, বিভিন্ন বিভিন্ন ডিসকাশন মেথড হতে পারে। তার মাধ্যমে আমরা যে সমস্ত মূল্যায়ন করে নিয়ে থাকি সেই সমস্ত মূল্যায়নকে ফর্মেটিভ ইভ্যালুয়েশন বলা হয়। এটা কি করে? এটা হচ্ছে ইভ্যালুয়েটস এ প্রোগ্রাম ডিউরিং ডেভেলপমেন্ট ইন অর্ডার টু মেক আর্লি ইমপ্রুভমেন্টস, হেল্পস টু রিফাইন দি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম। অর্থাৎ এটা কোনো একটা বিষয় সম্বন্ধে কতটা আয়ত্ত হচ্ছে, তার মধ্যে কোনো কিছু সমস্যা দেখা দিচ্ছে কিনা তার সম্বন্ধে আমাদের সঠিক জ্ঞান অর্জন করতে সাহায্য করে। এবং পরবর্তীতে আমরা যখন সামেটিভ মূল্যায়ন করব দেখতে পাবো যে সামেটিভ মূল্যায়নে হলো এমন একটি মূল্যায়ন যেখানে শিক্ষার্থীরা কোনো একটি বিষয় সম্বন্ধে কতটুকু আয়ত্ত করতে পারলো, কতটুকু বিষয় কোনো একটি কনসেপ্ট সম্বন্ধে কতটা কোনো একটা যে প্রোগ্রামগুলো বা যে তথ্যগুলো বা যে ক্লাস শিক্ষক যে ইনফরমেশনগুলো শিক্ষার্থীদের দিল সেটা কতটুকু ইফেক্টিভ হলো, সেটা করার জন্য সামগ্রিক শিক্ষা গ্রহণের পর, সামগ্রিক শিক্ষা প্রক্রিয়া শেষ হওয়ার পর যে ইভ্যালুয়েশন বা মূল্যায়ন করা হয় সেটা সামেটিভ মূল্যায়ন। এটা ফর্মেটিভ মূল্যায়নের শেষে, ফর্মেটিভ মূল্যায়ন যেমন একটা টার্মিনাল ইন্টারনাল সেমিস্টার বা ইন্টারনাল টেস্ট হয়, তেমনি সামেটিভ টেস্ট হলো একটি টার্মিনাল ইভ্যালুয়েশন বা টার্মিনাল টেস্ট, যার মাধ্যমে জাজমেন্ট করা হয় যে আমাদের যে লক্ষ্য আছে, আমাদের যে শিক্ষার উদ্দেশ্য আছে সেটা কতটুকু কার্যকারী হলো সেটা বোঝা যায়। এছাড়া রয়েছে প্রসেস, আউটকামস, ইম্প্যাক্ট। এবার আমরা দেখে নেবো যে ইভ্যালুয়েশন ইন সিবিসি, অর্থাৎ সিবিসি সিস্টেম আমরা জানি মোটামুটি 2015 থেকে 16 সালের মধ্যে আমাদের ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, চয়েস বেস ক্রেডিট সিস্টেমকে আমাদের শিক্ষাক্ষেত্রে অলমোস্ট 400 পাবলিক ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন লেভেলে এটাকে প্রয়োগ করেছে। এই বিষয়টা কি? এই বিষয়টা হলো এটা গ্রেডিং সিস্টেম। The grading system is considered to be better than the conventional mark system, and hence it is being followed in the top institution in India and abroad. So it is desirable to introduce in uniform grading system. অর্থাৎ বেঞ্চমার্কিং বলতে কি বোঝাচ্ছে? অর্থাৎ গ্রেডিং সিস্টেম হলো এমন একটি পদ্ধতি যেখানে গ্রেডিং সিস্টেম হলো এমন, বা ক্রেডিট সিস্টেম হলো এমন একটি পদ্ধতি যেখানে শিক্ষার্থীরা আজকে আমাদের দেশে কোনো একটি শিক্ষার্থীরা কোনো একটি কলেজ থেকে যে শিক্ষা গ্রহণ করেছে এবং সেই শিক্ষার ফলে যে সমস্ত মার্কস, যে সমস্ত ক্রেডিট তারা পেয়েছে, 2 কি 4 যে সমস্ত ক্রেডিট তারা পেয়েছে, পৃথিবীর যে কোনো প্রান্তে
পৃথিবীর যে কোনো দেশে যে কোনো ইউনিভার্সিটি বা কলেজে গেলে তার যে গুণমান, তার যে কোয়ালিটি একই থাকবে, অর্থাৎ এটাকে বেঞ্চমার্কিং বলা হয়। দিস উইল facilitate students mobility across institutions within the across countries and also enable potential employers to assess the performance of students to bring in the desired uniformity in grading system and method for computing the cumulative grade point average CGPA based on the performance of students in the examination. UGC has formulated these guidelines. কিছু কিছু ডেফিনেশনস আছে, কিছু কিছু কি টার্ম আছে, যেমন একাডেমিক ইয়ার। একাডেমিক ইয়ার বলতে সাধারণত ওড ইয়ার, ওয়ান ইভেন সেমিস্টারকে বোঝাচ্ছে একটা ইয়ারে। চয়েস বেস গ্রেড সিস্টেম বলতে কি? চয়েস বেস গ্রেড সিস্টেমের মধ্যে এমন একটি গ্রেড সিস্টেম যেটা ইউনিফর্মিটি মার্কস, ইউনিফর্মিটি অফ নাম্বার, যেখানে শিক্ষার্থীরা সার্বিকভাবে তার গুণমানকে বজায় রাখতে পারবে। এবং এই গ্রেড সিস্টেম, এই সিবিএসই গ্রেড সিস্টেম তিনটি ভাগে বিভক্ত। এগুলো একটু দেখে নেব। গ্রেড সিস্টেম সাধারণত তিনটি ভাগে বিভক্ত। সিবিসিএস ক্রেডিট সিস্টেম বা সিবিসিএস যে কারিকুলাম তিনটি ভাগে বিভক্ত। একটা হচ্ছে কোর কোর্স, ইলেকটিভ কোর্স, ফাউন্ডেশন কোর্স। কোর কোর্স কোনগুলো? যেগুলো দেয়ার মে বি কোর কোর্স ইন এভরি সেমিস্টার, অর্থাৎ প্রত্যেক সেমিস্টারে একটা করে কোর্স থাকবে। দিস ইজ দ্য কোর্স হুইচ ইজ টু বি কম্পালসারিলি studied by the students as a core requirement to complete the requirement of a program in the said discipline of study। অর্থাৎ কোর কোর্স হলো এমন কিছু কন্টেন্ট, এমন কিছু পেপার যেগুলো প্রত্যেকটা সেমিস্টারে শিক্ষার্থীদের মধ্যে বাধ্যতামূলক থাকবে। কারিকুলামে প্রত্যেকটা শিক্ষার্থীর প্রত্যেকটা কারিকুলামে বা প্রত্যেকটা সেমিস্টারে বাধ্যতামূলক থাকবে। ইলেকটিভ কারিকুলাম, ইলেকটিভ কোর্স বা ইলেকটিভ কারিকুলাম কি? এখানে সাপোর্টিভ টু দি ডিসিপ্লিন অফ স্টাডি, providing an expand scope, enabling an exposure to some other discipline or domain, nurturing students to proficiency on skill। অর্থাৎ এক্ষেত্রে ইলেকটিভ কোর্সে কি থাকবে? যেখানে কিছু এমন কিছু স্কিল বেসড, এমন কিছু ডিসিপ্লিন বেসড, এমন কিছু কনসেপ্ট বেসড যে সমস্ত বিষয়গুলো থাকবে যেগুলো শিক্ষার্থীরা চুজ করতে পারবে। এক্ষেত্রে আমরা দেখতে পাবো, যদি সিবিএসই সিস্টেমটাকে একটু ফলো আপ করি, এখানে তো দুটো কনসেপ্ট থাকে, দুটো পেপার থাকে, যেখান থেকে শিক্ষার্থীদের দুটো সাবজেক্টকে চুজ করতে হয়। ফাউন্ডেশন কোর্স কোনগুলো? এমন কিছু কোর্স, এমন কিছু পেপার, এমন কিছু বিষয় যেগুলোকে অবশ্যই শিক্ষার্থীদের প্রধান ভিত্তি হিসেবে প্রত্যেকটা সাবজেক্টে ফাউন্ডেশন কোর্স পৃথক হয়। এগুলো অবশ্যই শিক্ষার্থীদের করণীয়। অর্থাৎ ফাউন্ডেশন কোর্সকে আমরা সাধারণত কম্পালসারি ফাউন্ডেশন বলতে পারি। যেখানে কি করে? কম্পালসারি ফাউন্ডেশন কোর্স আর দি কোর্স বেসড আপন দি কন্টেন্ট দ্যাট লিডস টু নলেজ এনহ্যান্স। অর্থাৎ এমন কিছু কম্পালসারি কোশ্চেন, এমন কিছু কম্পালসারি ফাউন্ডেশন পেপার যেগুলো শিক্ষার্থীদের জ্ঞানকে বৃদ্ধি এবং জ্ঞানকে নেতৃত্ব দানের জন্য রাখা হবে। এবং এমন ইলেকটিভ ফাউন্ডেশন কোর্স আছে। ইলেকটিভ ফাউন্ডেশন কোর্স কোনগুলো? যেগুলো কি করে? ভ্যালু বেসড এবং আর এম টু ম্যান মেকিং এডুকেশন। অর্থাৎ শিক্ষাক্ষেত্রে, অর্থাৎ কারিকুলাম, সিবিএসএস কারিকুলামে এমন কিছু বিভিন্ন ভাবে বা বিভিন্ন ভাগে কারিকুলাম থাকবে। যেমন কোর্স কারিকুলাম থাকবে, কোর কারিকুলাম যেগুলো অবশ্যই বাধ্যতামূলক প্রত্যেক সেমিস্টারেই থাকবে। ইলেকটিভ কোর্স যেগুলো শিক্ষার্থীদের চয়েসের উপর নির্ভর করে, কিছু এমন কিছু পেপার, এমন কিছু কনসেপ্ট যেগুলো শিক্ষার্থীরা চয়েস করবে, চয়েস করে তাদের পছন্দ অনুযায়ী নির্দিষ্ট করবে। এবং ফাউন্ডেশন কোর্স এমন কিছু কম্পালসারি ফাউন্ডেশন কোর্স যেগুলো শিক্ষার্থীদের ম্যান মেকিং এবং ভ্যালু বেসড এবং নলেজ এনহ্যান্স করবে। কম্পিউটার বেসড টেস্টিং অর্থাৎ সিবিটি। সিবিটি বলতে কি বোঝায়? সিবিটি বলতে আমরা এক কথায় বলতে পারি যে কম্পিউটার বেসড টেস্টিং, অর্থাৎ বর্তমানে আমরা সাধারণত অফলাইন থেকে অনলাইন মেথড বা টিচিং বা লার্নিং এর ক্ষেত্রে বেশি আগ্রহী। সুতরাং এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে বিভিন্ন ধরনের শিক্ষাকেন্দ্রে, বর্তমানে বিভিন্ন ধরনের শিক্ষাক্ষেত্র, বর্তমানে বিভিন্ন ধরনের শিক্ষা প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা কম্পিউটার বেসড টেস্টিং বা সিবিটি টেস্টিং আমরা দেখতে পাই। বর্তমানে আমরা একটু খেয়াল করে দেখতে পাবো বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সামগুলো আমাদের দেশে হয়, সেগুলো ন্যাশনাল টেস্টিং এজেন্সি অর্থাৎ এনটিএ পরিচালনা করে থাকে। এটা একটি প্রাইভেট অথরিটি যেটা এমএচআরডি এবং ইউজিসির আন্ডারে পরিচালনা হয়, যেখানে বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সামের ইউজি লেভেল, পিজি লেভেল অর ইঞ্জিনিয়ারিং আর আদার্স কম্পিটিটিভ এক্সামের জন্য যে সমস্ত এন্ট্রান্স টেস্টগুলো নেওয়া হয়, যে সমস্ত পরীক্ষাগুলো নেওয়া হয়, সেগুলো সবগুলো সিবিটি মোডে হয়। অর্থাৎ এক্ষেত্রে যেমন সুবিধা রয়েছে, তেমন একত্রে অনেক শিক্ষার্থীকে
এক্ষেত্রে শিক্ষা দেওয়া হয়, তবে এক্ষেত্রে অসুবিধাও রয়েছে। এক্ষেত্রে অসুবিধা হলো অনেক শিক্ষার্থী এখনো এমন আছে যারা প্রত্যন্ত গ্রামে বাস করে, যারা কম্পিউটার বা টেকনোলজি সম্বন্ধে অতটা অভিজ্ঞ নয়, সুতরাং তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। তবে বর্তমানে বিভিন্ন দিকে দেখা গেছে, অ্যাজ পার সার্ভে, সিবিডি সিস্টেম ইজ a highly innovative approach to assess most pursued by states। অর্থাৎ বিভিন্ন দেশে বা বিভিন্ন স্টেটে দেখা গেছে এটি একটি ভালো ইনোভেটিভ এবং একটি উল্লেখযোগ্য একটি টেস্টিং প্রসেস বা অ্যাসেসমেন্ট প্রসেস, যেটি বিভিন্ন ধরনের সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি স্পেশাল চাইল্ড বা ডিসেবল চাইল্ডও এক্ষেত্রে শিক্ষা গ্রহণ করতে পারে, বা এক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যাসেসমেন্ট তাদের করা যেতে পারে। ইনোভেটিভ ইন এভ্যালুয়েশন সিস্টেম, নতুন কি, অর্থাৎ আমাদের যে সমাজের, আমাদের যে শিক্ষাক্ষেত্রের, আমাদের দেশের যে ইভ্যালুয়েশন সিস্টেম রয়েছে, তাতে নতুন কি কি কনসেপ্ট আমরা দেখতে পাই। কনসেপ্ট ম্যাপ বলতে অর্থাৎ কোনো একটি বিষয় সম্বন্ধে আমরা যখন পড়ব, তার আগে আমাদের বিষয়বস্তুকে সম্বন্ধে একটা মাইন্ড ম্যাপ করে নিতে হবে। মাইন্ড ম্যাপ যে কনসেপ্টটা সর্বপ্রথম বলেছিল টনি বুজেন, এবং এই মাইন্ড ম্যাপ বা কনসেপ্ট ম্যাপ বিষয়টা হলো আমাদের প্ল্যানিং স্তরের মধ্যে পড়ে। অর্থাৎ কোনো একটি বিষয়কে আয়ত্ত করার ক্ষেত্রে, কোনো একটি বিষয়কে কার্যকরী ভূমিকা গ্রহণের ক্ষেত্রে আমাদের অবশ্যই প্রথমে একটা আমাদের চিন্তাধারায় তার একটা নকশা বা ডিজাইন বা ম্যাপ করে নিতে হবে। যার ফলে কি হবে, আমরা সহজেই কোনো একটা কনসেপ্টকে আয়ত্ত করতে পারবো, কোনো একটা কনসেপ্টকে আন্ডারস্ট্যান্ড করতে পারবো। কনসেপ্ট টেস্ট একই কনসেপ্ট। ই পোর্টফোলিও কি? পোর্টফোলিও হলো এমন একটি অ্যাসেসমেন্ট সিস্টেম যেটা কি করে, স্টুডেন্টদের অ্যাসেসমেন্ট করে। কিভাবে অ্যাসেসমেন্ট করে? এটা হলো স্টুডেন্টদের যে সার্বিক যে ইনফরমেশন, শিক্ষাক্ষেত্রে স্টুডেন্টরা কতটুকু শিখলো, শিক্ষাক্ষেত্রে স্টুডেন্টদের কতটুকু বিষয়গুলো আয়ত্ত করলো, এবং শিক্ষার্থীদের কতটা লার্নিং অভিজ্ঞতা হলো, সে সম্বন্ধে তাদের বিষয়বস্তু সম্বন্ধে তথ্য সংগ্রহ করে এবং তাদের অ্যাসেসমেন্ট করে। অ্যান্ড সুতরাং আমরা বলতে পারি ই পোর্টফোলিও রিকোয়ার্ড স্টুডেন্ট টু পজ অ্যান্ড রিফ্লেক্ট অন দেয়ার লার্নিং, অফেন বাই মেকিং এক্সপ্লিসিট কানেকশন বিটুইন ডিফারেন্ট লার্নিং এক্সপিরিয়েন্স। পোস্টকাস্ট অ্যান্ড ব্লগস of blocks project encourage students to make their identifications, analyze, report diagrams, etc. to the real world digital level of creating a visual verbal file for submission that activates and authenticates their learning. This can be done individually and collaboratively. এছাড়া কি ইনোভেটিভ ইভ্যালুয়েশন সিস্টেম রয়েছে? টক শো পারফরমেন্স, বিভিন্ন ধরনের ট্র্যাডিশনাল ক্লাসরুমে রয়েছে, তেমনি মিনিটস পেপার, এটা আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এছাড়া রয়েছে জাস্ট ইন টাইম টিচিং। জাস্ট ইন টাইম টিচিং বলতে কি বোঝো? এটা একটি জাস্ট ইন টাইম টিচিং অ্যাক্টিভলি এঙ্গেজড স্টুডেন্টস টু লার্নিং new material and gives the instructor information on student existing knowledge before teaching on the topic begins। অর্থাৎ জাস্ট ইন টাইম বলতে একটি বোঝায়, এটা হলো শিক্ষার্থীর একটি নির্দিষ্ট পূর্বের যে জ্ঞান, পূর্বের যে নলেজ, সে নলেজটা জেনে বর্তমানে নলেজের সঙ্গে তার সম্পর্কিত করা, এবং শিক্ষার্থীর পূর্বে জানা বিষয়বস্তুর পরবর্তী মুহূর্ত থেকে শিক্ষাক্ষেত্রে শিক্ষা প্রক্রিয়া শুরু করা। এছাড়া জাস্ট ইন টাইম বলতে আরেকটা বিষয়কে বোঝায়, জাস্ট ইন টাইম হলো কোনো একটি নির্দিষ্ট প্ল্যানিং অনুযায়ী, নির্দিষ্ট সময় অনুযায়ী শিক্ষার্থীদের সামনে বিষয়বস্তুকে উপস্থাপন করা এবং সঠিকভাবে শিক্ষার লক্ষ্যকে পরিপূরণ করা। রুব্রিক্স হলো একটি স্কোরিং গাইড, যেখানে অ্যাসেসমেন্টের পরে শিক্ষার্থীদের যে সমস্ত ক্রাইটেরিয়া আমরা দেখতে পাই, শিক্ষার্থীদের যে সমস্ত নাম্বার পায়, শিক্ষার্থীদের যে কোয়ালিটেটিভ ইনফরমেশন বা কোয়ালিটেটিভ গ্যাদার করে বা তথ্য ধারণা বা অর্জন করে, বোধগম্যতা অর্জন করে, সেগুলো সম্বন্ধিত আমাদের একটা সাবজেক্টিভ স্কোরিং গাইড দিতে সাহায্য করে রুব্রিক্স হলো rubrics can be counted as one of the innovations and evaluation system। এটি কি করে? এটি usually in a forms of for a grading, marking, scoring rubrics combines the elements of performance criteria and descriptors to create the assessment tools for the কোর্স ইনস্ট্রাক্টর। অর্থাৎ রুব্রিক্স হলো একটি স্কোরিং গাইড,
অ্যাসেসমেন্ট করার জন্য। রুব্রিক্স হলো অ্যাসেসমেন্ট অফ স্কোরিং গাইড, যেটা কি করে আমাদের সাবজেক্টিভ শিক্ষার্থীদের সাবজেক্টিভ যে সমস্ত অ্যাসেসমেন্ট বা সাবজেক্টিভ অ্যাসেসমেন্টকে হ্রাস করে, সাবজেক্টিভ অ্যাসেসমেন্টকে কমিয়ে দিয়ে যে আমাদের যে অবজেক্টিভ অ্যাসেসমেন্ট আছে সেই অনুযায়ী শিক্ষার্থী কতটা বিষয়বস্তু আয়ত্ত করলো, কতটা লার্নিং আউটকামস দেখা গেল, কতটা কনসিস্টেন্সি এবং ট্রান্সপারেন্সি অ্যান্ড ফেয়ারনেস ভাবে মার্কিং প্রসেস, যার মাধ্যমে শিক্ষার্থীদের সঠিক কোয়ালিটি যাচাই করা যায়। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি যে রুব্রিক্স হলো একটি গ্রেডিং বা স্কোরিং গাইড অ্যাসেসমেন্ট, যেখানে শিক্ষার্থীদের নৈর্ব্যক্তিকভাবে অর্থাৎ অবজেক্টিভভাবে অ্যাসেসমেন্ট করা হয়, যার মাধ্যমে শিক্ষার্থীদের সঠিক কোয়ালিটি বা গুণমান যাচাই করা যায়। থ্যাংক ইউ।